তিনবারের চ্যাম্পিয়ন লেদু বলি এবং সাথে লড়বে পুরাতন খেলোয়াড় ও এক সময়ের চ্যাম্পিয়ন মজু বলি। তৈ 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 আমার বয়ম পাখি হই, তৈ 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 আমার বয়ম পাখি হই, আরে তৈ 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 আমার বয়ম পাখি। কাটলি তো লাগে Torgori tono, ai dogger gangsi, matkele lagate tono, bulguli di. Toy 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 toy, amar bolum baki toy, toy 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 toy, bolum baki ho. তোমারে আমার ভালো লাগছে ইতিও না ইতিও না কেউ নাই মোরা আপো মাইসেলফ অ্যালেন শপন মাইসেলফ অ্যালেন শপন। আমার নাম শামসুল রহমান স্বপন ওরফে অ্যালেন স্বপন। আমার নিবাস খৈয়ার বিল কুতুবদি। একটা জোরে হাততালি। আর আজকে আমাদের এই স্পেশাল আয়োজন, আজকের এই জয় আমি উৎসর্গ করলাম ইকবাল হোসেন চৌধুরী পরিচালিত বলি খেলার প্রধান চরিত্র অ্যালেন স্বপন ওরফে নাসিরউদ্দিন খান। সম্প্রতি বুসান চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে আমাদের বাংলাদেশের সিনেমা বলি, এবং এই সিনেমার অন্যতম চরিত্র নাসিরউদ্দিন খান। একটা জোরে হাততালি। আমাদের প্রিয় তিনজন বিচারক রয়েছেন প্রিয় অভিনেতা আমিন খান, প্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া এবং আমাদের প্রিয় অভিনেতা রয়েছেন তুষার খান। আজকে এভাবে শুরু করার কারণ ওখানে আমাদের মজু বলি রয়েছেন, আর তারই বিরোধী দলের লড়েছে জব্বরের বলি খেলায় লেদু বলি হিসেবে আমাদেরই মাসুদ। তার জন্য জোরে একটা হাততালি প্লিজ। মাসুদ কিছু বলো। বলি খেলা হচ্ছে আমাদের চিটংয়ের ঐতিহ্যবাহী এবং ইকবাল হোসেন চৌধুরী পরিচালিত বলি সিনেমায় আমাদের নাসির ভাই আমি যখন ঢাকায় আসি প্রথম নাসির ভাইকে জিজ্ঞেস করলাম কীভাবে কাজ করব, আর আমি ভাইয়ের সাথে যে স্ক্রিন শেয়ার করতে পারছি এই জন্য আমি অশেষ কৃতজ্ঞতা। এবং আমাদের এই সিনেমা বুসানের নিউ কারেন্স বিয়োগে অ্যাওয়ার্ড পেয়ে এখন অস্কারে গেছে। আপনারা সবাই এবং আমি একটু নাসির ভাইকে স্টেজ সালাম করতে চাই। প্লিজ। খেলা শেষ, এবার মূল খেলার জন্য রেডি হয়ে আসি। ঠিক আছে, ওকে। তৈ 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 আমার বয়ম পাখি হই, তৈ 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 আমার বয়ম পাখি হই। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মার্সেল প্রেজেন্টস হাস্য সিজন 7। হাস্য সিজন 7 লাকি 7 কেন বলছি? কেন? যে অন্যবার তো অনেক দিন তিনি এই বিচারকের এই আসরে ছিলেন না, তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরেছেন। আমাদের প্রিয় অভিনেতা তুষার খান রয়েছেন, আমাদের প্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া, কাটা রাইফেল নিয়ে যিনি প্রস্তুত রয়েছেন সব সময় আমাদের প্রিয় অভিনেতা সুপারস্টার আমিন খান, এবং আজকে অনেক বড় কপাল নিয়ে জন্মেছেন যিনি আমাদের প্রিয় অভিনেতা রয়েছে নাসিরউদ্দিন খান। শুরুতে একটু জানতে চাই, এই যে আমরা বলি এখানে বলির পাঠা হলাম আমরা দুজন, একটু বলি নিয়ে শুনতে চাই। আমার খুবই ভালো লাগছে। আমি
এভাবে যে একটা জিনিস শুরু হবে এটার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে মাসুদকে তো আমি অনেক আগে থেকে চিনি, আমার ছোট ভাই, ও বলিতে কাজ করেছিল, বলিদের মধ্যে একজন বলি। হঠাৎ করে রনি আর মাসুদকে এখানে বলি খেলা খেলতে দেখে আমি খুবই অবাক হয়েছি এবং খুবই চমৎকার একটা পরিবেশনা ছিল আর কি। ওকে, একটা জোরে হাততালি। সিন্ডিকেটের অ্যালেন স্বপন, একটা জোরে হাততালি। আজকের এই সিজনে যে হবে চ্যাম্পিয়ন তাকে মার্সেল দেবে 5 লক্ষ টাকা, এবং এই প্রতিযোগিতায় যে হবে ফার্স্ট রানার আপ মার্সেল তাকে দিচ্ছে 3 লক্ষ টাকা, যে হবে সেকেন্ড রানার আপ মার্সেল তাকে দিচ্ছে 2 লক্ষ টাকা। মার্সেলের বিশাল কলিজা, যারা ফাইনালে আসবে প্রত্যেককে মার্সেল পুরস্কার দিচ্ছে, একটা জোরে হাততালি। আমাদের মেন্টরদের জন্য একটা ইঙ্গিত এসছে, পুরস্কার থাকবে ইনশাআল্লাহ, একটা জোরে হাততালি। রাবার ব্যান্ডের সঙ্গে আমি আবু হেনা রনি, আমাদের জন্য হাততালি হোক। আমাদের কস্টিউম স্পন্সর টাসেল এবং 12 ক্লথিং এর জন্য আজকেও জোরে হাততালি। ওকে, অ্যালেন স্বপনের অনারে, মজু বলির অনারে, নাসিরউদ্দিন খানের অনারে চট্টগ্রামের ছেলে আসছে প্রথম পারফর্মার সুস্মিত দে, যার নাম। অনারে কেন আছেন? গম আছেন না? তো হিল ট্রেকিং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। হ্যাঁ, হিল ট্রেক করলে শরীরের হাড়ের উপকার হয়, মানসিক স্বাস্থ্যের বিকাশ হয়, আয়ু বাড়ে। এগুলো আপনাদের জন্য বলতেছি। আমি চিটাগের ছেলে, আমি পাহাড়েই থাকি, আমার বাসা চারিকি পাহাড়, অফিস গোল পাহাড়। পোর্ট সিটি চট্টগ্রামের বাচ্চা কাচ্চাদের দুইটাই অপশন থাকে, হয় পড়তে বস নয় পোর্টে বস। তো চিটাং শহরটা না একটা উইয়ার্ড জায়গা। এই শহরের এই মাথা থেকে ওই মাথা কোথাও কোনো গ্রামীণ পরিবেশ নাই, কিন্তু নাম আবার চট্টগ্রাম। চিটাং শহরের ভিতরের জায়গাগুলোর নাম আরো অদ্ভুত। সব থেকে বেশি কলকারখানার কার্বন ডাইঅক্সাইড যে জায়গায় বেশি, সেই জায়গার নাম হচ্ছে অক্সিজেন। পুরা শহরের ময়লা যে জায়গায় ফেলে ওই জায়গার নাম হচ্ছে সুগন্ধা। যে জায়গায় একটাও খাবারের দোকান নাই ওই জায়গার নাম হচ্ছে একে খান। সব থেকে বাজে কি জানেন? একটা শহরের ভিতরেরই একটা জায়গার নাম 16 শহর। মোহাম্মদপুরের ছিনতাইকারী চিটাঙে এসে মন খারাপ করে বসেছিল, কারণ সে অলংকার মোড়ে এসে দেখে একটা অলংকারের দোকান নাই, সব বাস স্ট্যান্ড। তো চিটাঙের ওয়েদার অনেক বেশি উইয়ার্ড। আমি বাসার থেকে যখনই বের হই তখনই ওয়েদার চেক করে বের হই। ফোনে দেখায় 100% সানি, পুরোপুরি রোদ থাকবে। বাসা থেকে বের হওয়ার 2 ঘন্টা পরে দেখবো বৃষ্টি, ছাতা তো আনি নেই। এই জিনিসটা আমার সাথে নতুন ঘটে নাই। আমিন ভাই, আমি আমার গার্লফ্রেন্ডকে ফোন করেও একবার বের হয়েছিলাম, সে আমাকে বলছে সে সময় দিতেই পারবে না, সারা দিন ব্যস্ত। বাসা থেকে বের হওয়ার 2 ঘন্টা পর সে আমাকে মেসেজ পাঠাইছে যে বাসায় কেউ নাই, তাড়াতাড়ি চলে আসো 5 মিনিটের মধ্যে। আমি এক্সাইটমেন্টে 3 মিনিটে পৌঁছে গেছি, কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমি এইবারও ছাতা আনিনি। তবে চিটাঙের রাস্তা সেই, চিটাঙের রাস্তায় কোনটা গর্ত কোনটা রাস্তা এটা আপনি বুঝতে পারবেন না। ফ্লাইওভারে উঠলে নামার জন্য তাড়াহুড়া করবেন, যদি ভেঙে পড়ে। আর বর্ষাকালে চিটাঙের রাস্তা কর্ণফুলীর সাথে মিশে যায়, নৌকা দিয়ে পার হতে হয়। এই নৌকা দিয়ে পার হওয়ার সময় এক ভদ্রলোক বলছিল যে চিটাঙের রাস্তা দেখে মনেই হয় না বাংলাদেশের রাস্তা, মনে হয় ইউরোপের রাস্তা। আসলে ইউরোপের রাস্তার মতো, কারণ চিটাং থেকে যদি কেউ ইউরোপ যায় ফিরে আসার সম্ভাবনা একটু কম। বর্ষাকালে চিটাং শহরের রাস্তায় এই পরিমাণ পানি জমে, আমার বন্ধু কালামানিক তার বাসার সামনে সাইনবোর্ড লাগাইছিল, কক্সবাজারের সীমানা শুরু এখান থেকে। এই যে ধরেন মানুষ মেয়ে দেখতে যায়, ঝর্ণা দেখতে যায়, পাহাড় দেখতে যায়, আর চিটাঙের মানুষ ঘূর্ণিঝড় দেখতে যায়। একজন লোক তার বউকে নিয়ে ঘূর্ণিঝড় দেখতে গেছে হানিমুনে। কোথায় তারা দুইজনে মিলে রুমের মধ্যে ঝড় তুলবে, ওরা গেছে ঘূর্ণিঝড় দেখতে। আমিন ভাই, এই ঘূর্ণিঝড় জিনিসটা না অনেকটা বউয়ের মেজাজের মতো। আপনি 1 নাম্বার সিগন্যালেই বুঝতে পারবেন যে কোন একটা সমস্যা আছে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই দেখবেন 9 নাম্বার মহাবিপদ সঙ্গে। চিটাঙের মানুষের থেকে অনেক টাকা। আমার বন্ধু কালামানিক তার বাবাকে ফোন করে বলছিল ক্লাস 8 থেকে 9-এ ওঠার সময় যে বাবা আমি কি নিব, সায়েন্স নিব, কমার্স নিব না আর্টস নিব?
কালামানিকের বাবা বলছে, তোর থেকে কি টাকার অভাব আছে রে, তিনোটাই নিয়ে ফেল। রনি ভাই, চিটাঙের মানুষরা পকেট থেকে যদি টাকা পড়ে যায় ওই টাকাটা তোলে না, পা দিয়ে ঠেলতে ঠেলতে কুমিল্লা নিয়ে যায়, তারপর গিয়ে তোলে। আমার বন্ধু কালামানিক ঢাকা গেছিল, ঢাকায় গিয়ে 3 দিন ছিল। 3 দিন থাকার পর দেখলাম সে মন খারাপ করে বসে আছে। আমি বললাম, বন্ধু তুই মন খারাপ করে বসে আছিস কেন? সে বললো, দোস্ত ঢাকা আসছি 3 দিন হয়েছে, একটা গালিও শুনলাম না। চিটাঙের মানুষরা গালি অনেক পছন্দ করে। আমাদের জীবনে ভালো কিছু হইলেও আমরা গালি দিই, খারাপ কিছু হইলেও আমরা গালি দিই। দুইটা চিটাঙ্গা যদি একজন একজনকে সিরিয়াসলি গালি দেয়, দেখবেন গালির বুফে হয়ে গেছে। প্রথমে স্টার্টার গালি, তারপর মেইন কোর্স গালি, লাস্টে অ্যাপিটাইজার গালি। আমাদের ডিরেক্টর সাহেব জাহাঙ্গীর ভাই আমাকে বললো যে, সুস্মিত তোমার নেক্সট সেট কি? আমি বললাম চিটাং নিয়ে। জাহাঙ্গীর ভাই তখন আমাকে বললো, চিটাং নিয়ে সেট লিখবা, গালিগালাজ নাই তো? আমি তখন জাহাঙ্গীর ভাইকে বললাম, ভাই আপনি যদি পারমিশন দেন একটা জোকও বলবো না, খালি গালি বলেই 5 মিনিটের সেট করে ফেলবো। আপনাদের সাথে একটা স্যাড নিউজ শেয়ার করি। আমার একটা বন্ধু অনেক দিন পর চিটাং আসছে, আসার পর সে মারা গেছে 2 দিন পরে। আমরা তার মেজবান খেতে গেছি। মেজবান খেতে যাওয়ার সময় বললাম, সে তো ভালো মানুষ ছিল, এরকম গণপিটুনি খেয়ে মরলো কেন? তখন কি আমার বন্ধু কালামানিক বলল যে, এটা একটা স্যাড স্টোরি রে। সে আসলে জিসির মোড়ে দাঁড়ায় চিল্লাই বলছিল, পৃথিবীর সব থেকে বাজে খাবার হচ্ছে শুটকি। তো এই চট্টগ্রাম থেকে অনেক গুণী মানুষরা আসছে। তার মধ্যে একজন গুণী মানুষ আমাদের নাসির বদ্দা। আমাদের নাসির বদ্দার সব থেকে আইকনিক ক্যারেক্টার হচ্ছে অ্যালেন স্বপন। উনার সিনেমা বলি আবার অস্কারেও গেছে। পুরো ব্যাপারটা কিরকম দেখেন, সিন্ডিকেটের অ্যালেন স্বপন, অস্কারে গেলেন স্বপন। আমার বন্ধু কালামানিকও কিন্তু আমাদের নাসির বদ্দার মতো খাস চিটেঙ্গা। আপনারা বুঝবেন না বলে আমি শুদ্ধ ভাষায় কথা বলি। সে চিটাঙে যে এরিয়ায় থাকে ওই এরিয়ায় রকে ল বলে। তো আমার বন্ধু কালামানিক ঢাকা আসার সময় আমাকে বলছিল যে, বন্ধু আমি ঢাকায় যাব, শুদ্ধ ভাষায় কথা বলার ট্রাই করব। আমি বললাম, শিওর, ওয়েলকাম। এরপর আমরা 2 জন মিলে হোটেলে গেছি। হোটেলে যাওয়ার পর সে রিসেপশনে আগে আগে চলে গেছে। রিসেপশনে আগে আগে গিয়ে বলছে যে, এক কানাগরি আমাদের লুমের সাবিগান দশে। রিসেপশনিস্ট কিছুই বুঝে নাই। আমি বললাম, বাদ দে, আমি যাচ্ছি, আমি গিয়ে কথা বলতেছি। রিসেপশনিস্ট ব্যাপারটাকে পার্সোনালি নিয়ে নিছে, বলছে সমস্যা নাই, আমি বুঝার চেষ্টা করি। এমন সময় আমার ফোন বেজে উঠছে। আমার বন্ধু রহিম ফোন করছে। কালামানিক খেয়াল করলে বলে, ইবা হন লইমা না, লইমা এই দিন না, কি যে জানোস না, লইমা এই দিন না লিজালে লয়েলে লেয়াজ 2 দিন বাজার লন্ডনের সিনেমা হলো, তোকে সিনেমা দেখতে কি লাজ্জাক সিনেমা, লাজ্জাক সিনেমা তাই লাজ্জাক লজিনালে মালিয়ালে রক্ত বানা ফেলে। এটা শুনে রিসেপশনিস্ট বললো, ভাই আপনি আসেন আমার সাথে কথা বলতে। তো আমার বন্ধু কালামানিক আসলে এই রহিমকে নিয়ে 5 মিনিট কথা বলছিল, কিন্তু 2 লাইন শুনে ফারিয়া আপু যেভাবে আমার দিকে তাকায় আছে, বাকিটুকু আমি আর নাই বললাম। প্রথমে তো দুর্দান্ত, ওইখানে চট্টগ্রামে বলে পড়তে বসটা পড়তে বস, ওখানে দারুণ, আমি আটকে ছিলাম। পরে লাজ্জাকের সিনেমা এসে একবারে দুর্দান্ত। ওকে, সবাই তো মুগ্ধ ও দুর্দান্ত পারফর্মার। প্রথমে বদ্দা আপনার কেমন লেগেছে? হতাশ? না, হতাশ লাগেনি, চমৎকার লেগেছে। সবগুলো তো রিলেট করতে পারলাম, কারণ না, চট্টগ্রামের ভাষায় বলতে হবে বদ্দা। বেয়াক রিলেট করে পাচ্ছি, কারণ এটা আর এরিয়া জিসির মোড়, একান মোজ, এগিন হর হতা, এগিন 16 শহর, খুব ভালো লাগে। আমিন খান। সুস্মিত সিম্পলি রক অন পারফরমেন্স, একদম পুরা ফাটাই দিছো। মানে প্রোগ্রামের শুরুতে তুমি আগুন ধরিয়ে দিয়েছো স্টেজে, এবং এই যাবৎকালে তুমি এটা তোমার ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স, বেস্ট। মানে সব দিক থেকে, মানে নিজের কনফিডেন্স লেভেল, জোকসগুলো বলার প্যাটার্ন, অনেক চেঞ্জ চলে আসছে তোমার মধ্যে, মানে সিভিয়ার চেঞ্জ আসছে আজকে দেখলাম। কিপ ইট আপ। আমার মনে হয় যে দেশি বদ্দা আসছে, তো এই জন্য একটা পাওয়ার পাইছে। ওকে, শবনম ফারিয়া।
সুস্মিত টাইগার পাশে যে টাইগার নাই সেটা তো বললা না এই কারণে বলিনি। খুব ভালো ছিল, খুব ভালো লেগেছে। এরকম এরকম আমি সারপ্রাইজ আমিও হয়েছিলাম একবার হাতির ঝিলে দেখি সত্যি সত্যি হাতি আমার খুব ভালো লাগছে ওরে হাতির ঝিলে হাতি সার্থক যেদিন হাতির ঝিলে হাতি দেখলাম ওই দিন দৌড়ে পরিবার গেলাম হতাশ অ্যাকচুয়ালি ওইখানে হয়েছে যে ওকে এবার তুষার খান ও নিজে এত এনজয় করছিল আমাদেরকে এত সুন্দর করে ইনভলভ করে এত ক্লিন একটা পারফরমেন্স চিটাগং শহরটাকে নতুন করে পরিচয় করে দিল খুব ভালো ছিল সুস্মিত খুব ভালো ছিল ওকে অনেক অনেক ধন্যবাদ সুস্মিত দে শুরুটা জমজমাট হয়েছে তার মানে আজকে জমে যাবে বস একটা জোরে হাততালি ঠিক আজকে আমাদের অতিথি পরাণের জন্য যিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন নাসিরউদ্দিন খান ওকে খান তিনটা খান হয়ে গেল আমাদের আজকের অনুষ্ঠান খান 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 হয়ে গেছে ওকে অতিথি এসছে চট্টগ্রাম নিয়ে কথা হলো তাই আমরা যারা ঢাকার আছি ঢাকা নিয়ে কথা হবে না হবে হবে চট্টগ্রামের এগেনস্টে ঢাকা থেকে লড়বে ধানমন্ডির ছেলে আফনান আফ্রিদি আমার যা মনে হয় জাতি হিসেবে আমরা এমনই এক জাতি যারা সব কিছু খুব জলদি ভুলে যায় এটার একটা সুবিধাও আছে আবার অসুবিধাও আছে সুবিধাটা কি জানেন এই যে এত কিছুর পরেও আমরা ভুলে গেছি যে কয়েকদিন আগে কি হয়েছে আর অসুবিধাটা কি জানেন যে এত কিছুর পরেও আমরা ভুলেই গেছি কয়েকদিন আগে কি হয়েছে আমি জানি না আপনারা কি ভাবছেন আমি প্যান্ডেমিকের কথা বলতেছিলাম আচ্ছা ঠিক আছে বাট হ্যাঁ রনি ভাই আমার ধারণা আপনি আমার সাথে একমত হবেন যে সায়েন্টিফিক রিসার্চ বলেন সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট বলেন খুবই জরুরি খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড যদি তাই হয় হ্যাঁ তাহলে কিন্তু এটাও ঠিক যে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করতে যেয়ে কিন্তু কোভিডের আবিষ্কার তো কোভিড থেকে বলতেছি কোভিড থেকে আসলে লকডাউন আর লকডাউনের কারণে বহু মানুষ বহুভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু চায় না এই ক্ষতি কিভাবে পূরণ করছে জানেন কিভাবে এই নাও টিকটক ভিডিও বানাও তো আমার ভুলে যাওয়ার কথা থেকে মনে পড়লো যে এই প্যান্ডেমিকের সময় আমার বোন অনেক রান্না শিখছিল অ্যান্ড প্যান্ডেমিক শেষ হয়েছে আমার বোন রান্নাগুলো ভুলে গেছে তো ও লকডাউনে প্রত্যেক দিন নতুন নতুন এক্সপেরিমেন্ট করতো যার মধ্যে 95%ই ফেল করতো এটা সমস্যা না সমস্যা হচ্ছে যে ওর এক্সপেরিমেন্ট যে ফেল করবে এটা ও ছাড়া আমরা আগে থেকে জানতাম ওইটাও সমস্যা না সমস্যা হচ্ছে যে ওর নিজের রান্না ও নিজে টেস্ট করে না রান্না যদি ভালো হয় তাহলে তো ভালো আর যদি খারাপ হয় আমি তো খাই না আমি তো জানি না কি এই এক্সপেরিমেন্ট করতে করতে এমন জায়গায় চলে গেছে যে ওকে আমরা কিছু বলতেও পারতাম না ও যদি রান্না ভুলও করে কারণ আমরাই ওরে বলছিলাম যে মেন্টাল হেলথ ম্যাটার্স কিন্তু ওর রান্না এত বাজে অবস্থায় চলে গেছে যে ও মেন্টাল হেলথের কথা বলে যা তা রান্না করতো ওইটা খেয়ে আমাদের ফিজিক্যাল হেলথ নষ্ট হয়ে যাচ্ছে আমিন ভাই আপনি বিশ্বাস করবেন না লকডাউন যদি আর কয়েকটা দিন কন্টিনিউ করতো আমরা ফুড পয়জনিংয়ে মারা যেতাম আর যদি ওইটা না হইতো আমরা বাসার সবাই ওরে মেরে জেলে যাইতাম কিন্তু আমাদের বাসার পোষা বিড়াল মিনি এগুলো আর সহ্য করতে পারে নাই সহ্য না করতে পেরে ও সুইসাইড করছে সুইসাইড নোটে লিখে গেছে মিয়াও 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 যেটা বাংলায় ট্রান্সলেট করলে হয় ওর মৃত্যুর জন্য দায়ী আমার বোন এই যখন অবস্থা আমি মিনিকে জড়ায় ধরে কানলাম আর বললাম তুই একা কেন গেলি আমাকে কেন নিলি না কারণ আমার বোনের সব উইয়ার্ড এক্সপেরিমেন্টের ট্রায়াল হইতো আমার উপর দিয়ে যাতা যাতা খাবার রান্না করতো মানুষ ওই সময় কত কষ্টে থাকতো না খেয়ে থাকতো কিন্তু আমি ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে চিকেন কেক লাঞ্চে হাঁসের পিৎজা সন্ধ্যায় পায়েসের চা আর রাতে ডালগোনা কফি খেয়ে সকাল পর্যন্ত বমি করতাম আর একদিন আমার বোন আমাকে সারপ্রাইজ দিল যে ভাইয়া এই নাও পিৎজা ওইটা দেখে আমি বুকে হাত দিয়ে বসে বললাম আপু এত জঘন্য পিৎজা আমি আমার লাইফে খাই নাই আর ওই সময় আমাদের বাসার নিচে একটা কুকুরের 4টা বাচ্চা হয়েছিল তো আমি রাতের বেলা কি করলাম লুকায় লুকায় বের হয়ে পিৎজাটা কুকুরগুলোকে দিয়ে দিলাম
এরপর থেকে মা কুকুরটা আমাকে দেখলেই দৌড়ানি দেয়, কারণ রাতে পিৎজা দেওয়ার পরে সকালে দেখি কুকুরের বাচ্চা এখন 3টা। সবশেষে আমার বোন কি করছে জানেন? একটা পরোটা বানায় দিছে। তখন আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, কারণ ওই পরোটা আয়রন ম্যানের পক্ষেও খাওয়া সম্ভব না, এত শক্ত। ওই দিন আমি আর লুকাই নাই, আমি আমার বোনের সামনেই পরোটা কুকুরগুলোর দিকে ছুড়ে দিছি। কুকুরগুলো তো খাওয়া দূরের কথা, 2 দিন আমার কাছে আসে নাই। এরপর মা কুকুরটা মুখের মধ্যে করে 1 টুকরা রুটি নিয়ে আমার কাছে এসে বলল, ঘেউ 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 ঘেউ। মানে এটা বাংলায় ট্রান্সলেট করলে হয় যে রুটি এইটারে বলে। তো যাই হোক, প্যান্ডেমিকের আগে আমি ভাবতাম যে আমাদের বাসার সবার মধ্যে বন্ডিং খুব ভালো, কিন্তু লকডাউনের পরে বুঝতে পারলাম এটা আমাদের সবারই ভুল ধারণা ছিল। কারণ একই সাথে একই সময় একই বাসায় আমরা সবাই কখনো একসাথে ছিলাম না। আমার দুলাভাই ডিপ্রেশনে পড়ে গেছে সারাদিন আমার বোনকে দেখতে দেখতে। এরপরে সে অ্যাডিক্টেড হয়ে গেছে। ড্রাগের নাম কি জানেন? পাবজি। তো ভালো কথা, একদিন আমার বোন আমার রুমে এসে হাউমাউ করে কাঁদতেছে। আমি বললাম, দিদি কি হয়েছে? দিদি বললো, তোমার ভাইয়া আর একটা প্রেম করতেছে। আমি বললাম, তুমি কিভাবে বুঝলা? কারণ আমি দরজার পাশ থেকে শুনছি ও কাকে জানি বলতেছে যে শুয়ে থাকো শুয়ে থাকো শুয়ে থাকো, তুমি উঠলা কেন? আমার পাশে এসে শুয়ে থাকো, তুমি বললে আমিও মরে যাব। আমি দিদিকে বললাম, এরপরে কি বলছে? দিদি বলছে, আমি আর শুনি না, আমি চলে আসছি। আমি বললাম, দিদি তোমার পুরোটা শোনা উচিত ছিল। এরপরে ভাইয়া বলছে, সামনের বাসায় একটা এনিমি আছে, গুলি করে ফেলবে, আমরা দুজনেই মরে যাব। এটা তুই কেমনে জানলি? দিদি, ভাইয়া আমার সাথে পাবজি খেলতেছিল। তো বাসায় আর ভালো লাগতেছিল না, আমি রিস্ক নিয়ে বের হয়ে গেছি। আমার দুলা ভাই আবার ডাক্তার, একটা ফেক প্রেসক্রিপশন নিয়ে আর কোভিডের যে প্রোটোকলগুলো ছিল, হাতে গ্লাভস, 2টা মাস্ক পরে আমি বের হয়ে গেছি। ঘুরে ফিরে বাসার দিকে আসবো, ঠিক একটু আগেই পুলিশ আটকাইছে যে কই যান? আমি বললাম, অফিসার বাসায় যাই। হাতে কি? প্রেসক্রিপশন। পুলিশ প্রেসক্রিপশনটা নিয়ে খুলে দেখলো প্রেসক্রিপশনে লেখা যে যারা মারা গেছে তাদের আর বেঁচে থাকার সম্ভাবনা নাই। এটা দেখার পরে পুলিশ আমাকে বললো, আপনার মাস্ক কই? আমি বললাম, অফিসার আমি তো মাস্ক পরে আসি। কোথায় আপনার মাস্ক? এই যে 2 হাতের মধ্যে 2 মাস্ক, ঠিক আছে? তো এটা দেখে পুলিশের লাঠি পুলিশ বের করে ফেলছে যে মাস্ক আপনি হাতে পড়ছেন কেন? লাঠি দেখে আমি নার্ভাসনেসের ঠেলায় বলে দিচ্ছি, অফিসার আমি হাত দিয়ে শ্বাস নেই। এরপর লাঠি দিয়ে আমার পিছনে একটা বাড়ি মেরে বলছে, তাড়াতাড়ি বাসায় যা তুই। আমি বাসায় চলে গেছি। বাসায় যেয়ে জয়েন করলাম অনলাইন ক্লাসে। রনি ভাই, হ্যাঁ, আমি যে কি সিচুয়েশনে এবং কি পজিশনে অনলাইন ক্লাস করছি ওইটা ইতিহাসে লিখে রাখার মতো। অনলাইন ক্লাস চলতেছে, ম্যাম একটা মেয়েকে অনেকক্ষণ ধরে ডাকতেছে, মেয়েটা কোনো রেসপন্ড করতেছে না। একটা পর্যায়ে মেয়েটা রেসপন্ড করলো, ম্যাম আমার ওয়াইফাইয়ের অবস্থা খুব খারাপ। এই ম্যাম কিন্তু আগে অনেক স্ট্রিক্ট ছিল, ক্যামেরা অন করে সে ক্লাস নিত। কিন্তু এক সময় কি হলো জানেন? অনলাইন ক্লাসে একটা ছেলে ঘুমাইছিল, লুঙ্গি ও মাথার উপরে উঠে গেছে। এইটা দেখার পরে ম্যাম বলছে, আর ক্যামেরা অন করা লাগবে না, তোমরা ক্যামেরা অফ করে ক্লাস করো। কিন্তু ওই দিন ম্যাম মেয়েটাকে বললো, আচ্ছা বাবা তুমি জাস্ট ক্যামেরাটা কিছু সময়ের জন্য অন করো, আমি জাস্ট দেখি তুমি কোথায় আসো। মেয়েটা চালাক কম না, ক্যামেরাটা অন করে কি করতেছে, না এরকম করতেছে, হাত এরকম এক জায়গায় স্টাক করে আছে। ও জাস্ট বুঝাইতে চাচ্ছে যে ওর নেট অনেক স্লো। এরপরে ম্যাম কমেন্টটা কি করলো শুনেন, যে তুমি যা চেষ্টা করছো ওইটার জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু তোমার মাথার উপরে যে ফ্যানটা ফুল স্পিডে ঘুরতেছে ওটা তুমি যদি বন্ধ করে করতে তাহলে খুব ভালো হইতো। তো এই অবস্থা, আমার আর ভালো লাগতেছে না যে কয়দিন এভাবে থাকবো, একটু গ্রাম থেকে ঘুরে আসি। গ্রামে গেলাম, গ্রামে যেয়ে দেখি যে পুরাই আলাদা। ওখানে কোভিড নাই, আমি তো ফুল প্রোটোকল মেনটেন করে গেছি, হাতে গ্লাভস, মুখে 2টা মাস্ক। আমাকে দেখে গ্রামের ছেলেরা বলতেছে, ওই দেখ করোনা আসছে, করোনা আসছে, গো করোনা গো। আমি তো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতেছি, হঠাৎ করে আমার কাজিনগুলো আমার গায়ের উপরে এসে আসছে, আরে তুই কোত্থেকে আসলি, এত দেরি করে আসলি কেন? দেখি এর মধ্যে একজনকে দেখলাম হাতে গ্লাভস পরা, মুখে মাস্ক পরা। আমি দেখে খুশি হয়ে গেলাম যে বাহ, একটা সেন্সিবল মানুষ। আমি তাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য তার কাছে গেলাম। তার কাছে যে বললাম, ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এই প্রোটোকলটা মেনটেন করছেন। ভাই বললো, তোর পকেটে কি আছে বাইর কর। তারপরে মাস্ক যা নিয়ে গেছিলাম শেষ হয়ে গেছে। বাজারে গেছি মাস্ক কিনতে। এখন প্যান্ডেমিকের কারণে একটা দোকানই খোলা। আমি যে বললাম, দোকানদার একটা মাস্ক দেন মুখে পরার, দোকানদার আমাকে স্পাইডারম্যানের মাস্ক দিল। এবারে বলছি হাতে পরার একটা মাস্ক দেন, তখন আমাকে ফেস মাস্ক দিল। রাতে বাসায় গেলাম, খাওয়া দাওয়া করে একা একা আমি একটু সামনে দাঁড়ায় আছি। হঠাৎ করে পিছন থেকে চাকুর মতো কে জানি ধরে বললো, তোর হাতে মোবাইল আছে, আমি দেখছি দে। আমি ওনার দিকে ফিরলাম, উনি আমাকে দেখে পুকুরে লাফ দিল ভয়, কারণ আমি স্পাইডারম্যানের মাস্কটা পরেছিলাম। তো এই লকডাউন শেষের দিকে
প্যান্ডেমিকও শেষ হয়ে যাইতেছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব খুলে দিতেছে, আমি পড়ে গেছি ডিপ্রেশনে, আবার সেই ফালতু লাইফ। এই দোষ কার জানেন? ভ্যাকসিনের। ভ্যাকসিন খুবই আজব জিনিস। ভ্যাকসিন যদি আপনি প্রপার ডোজ ঠিকমতো দেনও, তারপরে কিন্তু আপনার কোভিড হইতে পারে। এর মানে কি? ভ্যাকসিন দেওয়ার সাথে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই, যেমন বিয়ে করার সাথে বাচ্চা হওয়ার কোনো সম্পর্ক নেই। আর যত যাই হোক, আমরা কোভিডের সাথে ফাইট করছি, ডিল করে সার্ভাইভ করছি। অ্যান্ড কোভিড কিন্তু খালি করোনা ভাইরাস নিয়ে আসে নাই, সাথে আরও একটা ভাইরাস নিয়ে আসছে। কি সেটা? ওই ভাইরাসের নামটা হচ্ছে ইনফ্লুয়েন্সার ভাইরাস। থ্যাংক ইউ। আমরা যে করোনাকে ভুলে গিয়েছিলাম দীর্ঘদিন পর, সেগুলোর সেই অভিজ্ঞতা মনে করে করে আবারও আমাদের সামনে তুলে এনেছে আফনান আফ্রিদি। দুর্দান্ত। করোনায় আমাদের অবস্থা এত খারাপ হয়েছিল যে আমরা লজ্জায় কেউ কাউকে মুখ দেখাতে পারতাম না। দারুণ হয়েছে। আমাদের বিচারকদের কেমন লাগলো? শুরুতেই আমিন খান বলবে। সত্যি আমরা আসলেই ভুলে গিয়েছিলাম যে আমাদের উপরে এত বড় একটা বিপর্যয় এসেছিল এবং প্রায় 1.5-2 বছরের মতন এই বিপর্যয়ের মধ্যে ছিলাম। এবং ও যে ঘটনাগুলো বলেছে যে রান্না করার, আমি নিজে অনেক রকম রান্না শিখছিলাম, মানে কাচ্চি বিরিয়ানি থেকে শুরু করে পিজাও নিজে বানিয়েছি, আর বাকিগুলো তো অনেক কিছুই বানিয়েছি। কিন্তু যখনই লকডাউন শেষ হয়ে গেছে সব ভুলিয়ে গিয়েছি। আফ্রিদি, তুমি সেই সিচুয়েশনটা নিয়ে গিয়েছিলে এবং পারফরমেন্স খুবই ভালো ছিল, অনেক এনজয় করেছি। আরেকটু শর্ট হলে মনে আরও বেশি ভালো লাগতো, তো অনেক সুন্দর ছিল। এবার বলবে শবনম ফারিয়া। আমার মনে হচ্ছে আমি আমার 2 বোন আর আম্মুর কথা শুনছি যখন ওর বোনের রান্না নিয়ে বলছিল, কারণ ওর ওই বোনটা আমার বাসায় আমি ছিলাম। ভালো ছিল আফ্রিদি, খুব সুন্দর ছিল। বেস্ট অফ লাক। ওকে, তুষার ভাই আপনি মনে করিয়ে দিল, তুষার ভাই করোনায় অসুস্থ ছিলেন এবং আমরা তার জন্য অনেক দোয়া করেছি। সুস্থ থাকুন না তুষার। আমার ওটা মনে হচ্ছিল যে আমি অতি সাবধানী ছিলাম ওই সময়। বাজার নিয়ে আসার পরে 8-10 ঘন্টা পরে ঘরে ঢুকাতাম, এত বেশি সাবধানী ছিলাম যে যেই কারণে আমি হসপিটালাইজড, একদম লাইফ সাপোর্টে চলে গেছিলাম। তো ওই কথাগুলো তখন খুব মনে পড়ছিল পারফরমেন্সের সময়। ওভারঅল ভালো ছিল আফ্রিদি, ভালো। আমাদের অতিথির কেমন লাগলো জানতে চাই। হ্যাঁ, খুবই চমৎকার। হাস্যরসের মাধ্যমে এরকম একটা সময়কে তুলে আনা খুবই চমৎকার। অনেক ধন্যবাদ। ওকে, আপনাদের জন্য এখন একটা কুইজ থাকলো, কুইজের উত্তর আমরা শুনবো, শেষে আপনাদের জন্য পুরস্কার থাকবে। কুইজটা হচ্ছে ম্যাও 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 ম্যাও, এর বাংলা করলে কি দাঁড়ায়, আর ঘেউ 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 এর বাংলা করলে কি দাঁড়ায়, এটা আপনাদেরকে বলতে হবে এই পারফরমেন্স দেখে। ওকে, একটা জোরে হাততালি আপনার আফ্রিদির জন্য। থ্যাংক ইউ। ওকে, আমরা আমাদের এই শো এই কখনো দেখবেন করোনায় আছি, কখনো আবার দেখবেন যে কই পাহাড়ে চলে যাচ্ছি, যেখানে খুশি সেখানে চলে যেতে পারি। যেমন আমরা চট্টগ্রাম ছিলাম, ঢাকা আসলাম, আবার একটু নোয়াখালীতে আপনাকে একটু নিয়ে যেতে চাই। নোয়াখালী সোনাইমুড়ি থেকে আসছে আবিদ হাসান নীরব। আমাকে দেখতে অনেক নার্ভাস লাগতেছে না? হ্যাঁ, অ্যাক্টিং করতেছে, আমি ঠিকই আছি। সবাই বলে আমার অনেক ভাব, শুধু সবাই এটা বলেই না, আমিও বিশ্বাস করি। তো আমি আজকে আমার ভাব নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবো। আপনার কাছে 2টা অপশন আছে, 1 শুনতে হবে, আর 2 শুনতেই হবে। আমার অনেক ভাব, আমার এত ভাব যে আমার কখনো ভাবের অভাবই ছিল না। আমি ভাবলাম আমার বন্ধুরা আমাকে কল দিয়ে বলে, কিরে তুই তো হাসুদে গিয়ে ফেমাস হয়ে আমাদেরকে ভুলে গেছিস। দূর বেটা, ফেমাস কই হসি, শুধু ভুলে গেছে। বলে তোর তো অনেক অ্যাটিটিউড এসে গেছে। আমি বলি অ্যাটিটিউড আসছে কি আসে না ওইটা পরের কথা, আগে তুই তুকারি করা বন্ধ কর। এই তো আমার অনেক ভাব। আমি ভাবলাম আমার অ্যাটিটিউডের লেভেলটা বাড়ানোর জন্য কি করা যায়। তো ভাবলাম একটা আইফোন কিনবো। আইফোন কেনার জন্য আমি মার্কেটে গেলাম, অ্যাক্সিলেটর দিয়ে উপরে উঠতেছি, অর্ধেক ওঠার পরে থেমে গেল। আমার সাথে যারা ছিল তারা হেঁটে উপরে চলে গেছে, কিন্তু আমি উঠি নাই। আমি হেঁটে উঠবো বা হেঁটে ওঠার যদি ইচ্ছেই থাকতো হয়তো প্রথমে সিঁড়ি দিয়ে উঠতে পারতাম, আমি উঠি নাই। আমি অ্যাক্সিলেটর দিয়ে উপরে উঠছি, আইফোন কিনছি এবং বাসায় গেছি, তবে একদিন পরে। আইফোন কিনে বাসায় আসলাম, প্রথমে আমার বন্ধুকে কল দিলাম। কল দিয়ে বললাম, শোন আজকে থেকে আমাকে অ্যান্ড্রয়েড দিয়ে কল দিবি না।
অনেকদিন সাথে ছিলি, বসছস, খাইছস, আজকে থেকে এসব ভুলে যা। তো এরপর আমি আইফোনটা নিয়ে রাস্তায় হাঁটাহাঁটি শুরু করলাম, দেখাই যাবো সবাইকে। আমি আইফোনে হাতে নিয়ে সারা রাস্তা হাঁটতেছি, হঠাৎ দেখি দূর থেকে একটা মেয়ে আমার দিকে হাসতে হাসতে এগিয়ে আসতেছে। আমি তো বুঝে গেছি আমার অ্যাপলটা দেখে ইমপ্রেস, আমিও 2টা আপেল দেখে ইমপ্রেস হয়ে গেছি। ও 2টা আইফোন চালাতে। ভাবলাম আমার অ্যাটিটিউড লেভেল আরো বাড়ানোর জন্য আরো কিছু করতে হবে। আমি একটা কুকুর কিনলাম, কারণ আমি খেয়াল করলাম বড় লোকেরা কুকুর একটা সারাদিন সাথে রাখবে, রেস্টুরেন্টে যাক, পার্কে যাক, একটা কুকুর অলওয়েজ সাথে রাখে। তো আমি একটা কুকুর কিনলাম, পালা শুরু করলাম বাসার মধ্যে। তাই আমার বন্ধুরা ঘুরতে আসলো আমার বাসায়, ওরা ভয় পাচ্ছিল। বললাম আরে এটা আমার কুকুর, কামড়াবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। কুত্তে এসে আমার পিছনে কামড়াই দিচ্ছে। বিশ্বাস করেন আমিন ভাই, 2 সপ্তাহ টানা 2 সপ্তাহ আমি না পারছি বসতে, না পারছি শুইতে। এই জন্য ওই 2 সপ্তাহ স্ট্যান্ড আপ কমেডি করছি। আমার যে ফোনটা, একদিন সকালে ঘুম থেকে উঠে খাট থেকে নামার সময় আমার হাত লেগে ফোনটা নিচে পড়ে যায়। আমি তুললাম না, আমি নিচে ঝুঁকে আমার আইফোন তুলবো, আমি তুলি নাই। 3 দিন পর আমি ফোনটা নিছি। কি ভাবছে নিচে নেমে তুলছি? না, ঘুমের মধ্যে উল্টে নিচে পড়ে গেছে, ওই সুযোগে তুলে নিছি। সরি, আমি ব্র্যান্ডের পানি ছাড়া খাইনি। তো একটু টিস্যুটা ফেলে দিবেন প্লিজ। এটা যদিও আবার ফেরত চায় ব্যাক স্টেজে। তো আমার অনেক ভাব, মেয়েরা যখন আমায় প্রপোজ করে আমি রিপ্লাই দিই না, বলে আমি বিজি আছি, পরে বলতেছি। বলো তো শাবনাম আপু, এটা আমি কেন বলি? কেন? আমি বিজি আছি, আপনাদের পরে বলতেছি। তা আমার অনেক ভাব, এটা জেনেও শাবনাম আপু আমাকে ইনবক্সে প্রপোজ করছিল, বলে আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? আমি যতই অ্যাটিটিউড থাকুক, আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড। 3 ঘন্টা আমি নাচছি ভাই, আমি হাত কাঁপার জন্য আমি রিপ্লাই দিতে পারতেছি। আমি রিপ্লাই কি দিব? তাও অনেক কষ্টে লিখে রিপ্লাই দিছি, পরে জানাচ্ছি। তো একদিন রাতে আমি অনেক রাত বাসায় ফিরতেছি, হঠাৎ রাস্তায় আমাকে পুলিশ ধরলো, বললো কই যাচ্ছেন? আমি বললাম আপনাকে বলবো কেন? হালে আমার উল্টে ধরে থানায় নিয়ে গেছে, নিয়ে একদিন রেখে দিছি। পরের দিন সকালে ছাড়ার সময় বলতেছে আপনি কি এখন বাসায় যাবেন? বললো আপনাকে কেন বলবো? আরো একদিন আমাকে রেখে দিচ্ছে। 3 নাম্বার দিন সকালে আমাকে ছাড়তেছে, বলে আজকে আর আপনাকে কিছু জিজ্ঞেস করবো না। আমি বললাম জিজ্ঞেস করলেও বলতাম না। তো আপনারা হয়তো ভাবতেছেন আমি তো স্টোরি নিয়ে করি, তো আজকে হঠাৎ টপিক কেন বলুন তো? কেন? আমার ইচ্ছে করছে তাই। আমার যখন যা ইচ্ছে করে আমি তাই করি। যেরকম এখন আমার ইচ্ছে করতেছে ফারিয়া ফুকি একটা দিস ইজ টু মাচ এনাফ ফর টুডে। মানে অন্যদিন যোগ শুনে হাসি, আজকে শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে দেখেছি যে সেই আবিদ হাসান নীরব। কি চেঞ্জ, কি চেঞ্জ, কি চেঞ্জ! আর জোরে হাততালি, জোরে! শুরুতে কে বলবে? শুরুতে আচ্ছা এই দিক থেকে এবার শুরু করি। ও যে প্রথমে বললো যে শুনতে হবে অপশন, তাহলে শুনতেই হবে। আসলে তাই, শুনতেই হবে, শুনতেই হবে। হ্যাঁ, খুব ভালো ছিল, খুব এনজয় করছি, খুব ভালো ছিল। ভাবলাম ফারিয়া আজকে নীরব যে পারফরমেন্স করেছে, শুধু হার্ট বা কমেন্ট দিয়ে হবে না, আমার স্টেজে আসতে হবে এবং ও যেটা চাচ্ছিল, যেটা বেশি হয়েছে সেটা দিতে হবে। সহ্য করতে হবে। শবনম ফারিয়ার জন্য জোরে একটা হাততালি। থ্যাংক ইউ। এবার আমিন খান। হোয়াট এ কামব্যাক, হোয়াট এ কামব্যাক! মানে কেউ যদি কামব্যাক করতে চায় এই ধরনের পারফরমেন্স দিয়ে, অন্য লেভেলের, মানে কি দেখেন আমি নিজেও বুঝলাম না, এতটা এনজয় করছিলাম।
এবং আরও যদি 10 মিনিট তুমি এইভাবে পারফরমেন্স করে যেতে, কোনো বোরিং ছিল না পারফরমেন্সের মধ্যে। এবং তোমার এই পারফরমেন্স অনেক কিছুর হিসাব নিকাশ বদলে দিয়েছে আমাদের, অনেক কিছু আবার হিসাব করতে হবে আমাদের। এক্সিলেন্ট, সিম্পল এক্সিলেন্ট। অনেকদিন ফায়ার দিন, আজকে 4-5 টোকে দেবে একসাথে। যেন বসতে না পারো, শুতে না পারো, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ট্যান্ড আপ কমেডি করো। আমি বলবো যে এটা আমাদের বাংলাদেশের সবগুলো রিয়েলিটি শোর মধ্যে অরিজিনাল রিয়েলিটি শো হচ্ছে এই মার্সেডিজ প্রেজেন্টস হাট শো। কারণ এখানে কোনো আগে থেকে কোনো ভালোবাসা, কোনো সম্পর্ক, কোনো কিচ্ছু না। প্রত্যেক দিন এখানে যা ঘটবে প্রতিফলন এখান থেকে তাই ঘটবে। আপনার কেমন লেগেছে? আমার চমৎকার লেগেছে, এনার্জি লেভেল খুবই চমৎকার। আর আরেকটা বিষয়, এটা শুনে আবির খুশি হবে কি কষ্ট পাবে আমি জানি না। যখন ফারিয়া ওখানে গেল তখন দেখে মনে হচ্ছিল যে ওরা ভাই বোন, চেহারা এত মিল। কষ্ট কষ্ট এ কষ্ট পেয়েছে আর আমি খুশি। আজকে আমি ডবল খুশি, এক এই ইনফরমেশনে, আর দুই অনেকদিন পর স্টেজ পারফরমেন্স করে অন স্টেজ টাকা কামালাম। কিছু হোক বা আর কিছু হোক, সে বহন করতে আমি রাজি আছি। এতে আরেকটা জিনিস বোঝা গেল যে ভাব দেখালে খরচ বাড়ে, আর ভাব কম থাকলে ইনকাম হয়। তোমাকে আবার দুর্দান্ত এরকম স্ক্রিপ্ট, খুব শর্ট টাইমে পাঞ্চ, এরকমটা চাই আবার। থ্যাংক ইউ। যা খুব ভালো লাগছে যে শেষ পর্যন্ত সবার মুখে আমরা হাসি ফুটাতে পেরেছি এবং সবাই অপেক্ষা করে এই শো এর জন্য। একটা জোরে হাততালি। যেমনভাবে আমাদের প্রিয় বিচারকরা অপেক্ষা করে এরপর কে আসবে, না জানি কি হতে চলেছে। আমাদের প্রিয় অভিনেতা রয়েছেন তুষার খান এবং প্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। আমাদের প্রিয় নায়ক, আমাদের অভিভাবক রয়েছেন আমিন খান। আজকে আমাদের অতিথি প্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান, যিনি 15 বছর স্ট্রাগল করেছেন, থিয়েটার চর্চা করেছেন। তারপর ব্যাটে বলে মিল ছিল না। তারপর একটার পর একটা ধামাকা দিয়েছেন, একের পর এক অভিনয় দিয়ে আমাদের মন জয় করেছেন এবং বুঝিয়েছেন তিনি একটু অন্যরকম, তিনি একটু আলাদা। একটা জোরে হাততালি। কক্সবাজারের ওইদিকে মানে একটা মেয়ে বিয়ে দেবে, ছেলের সবচেয়ে বড় যোগ্যতা কি? ছেলে বাবার ব্যবসা দেখাশোনা করে। এখানে যেমন বিসিএস ক্যাডার, ওখানে ওইটাই। হঠাৎ করে কেন বিয়ের প্রসঙ্গ তুললাম? কেন এখানে বিয়ে করেনি কে? একটু হাত তুলে তো। আচ্ছা সবাই হাত নামাও, শুধু একটা হাত থাকলেই হবে। নতুন বউ সাজলে শবনম ফারিকে লাল শাড়িতে দারুণ লাগছে। নতুন বউ হিসেবে তাকে কেমন লাগবে আমরা একটু ঝলকটা দেখাই নাকি? ওকে, যারা এখনো বিয়ে করেনি তাদের জন্য একটা দুর্দান্ত পাত্রী আনতে চলেছি। নতুন বউ হিসেবে আসছে, যদি পছন্দ হয় আমরা এই মঞ্চেই, ফাইনালের মঞ্চে আমরা হস্তান্তর করব। আসছে ফাইজা হাসিন। পাঁচ বছরের রোজগার খরচ করে 500 লোককে খাইয়ে নেগেটিভ রিভিউ পাওয়ার নামই হচ্ছে বিয়ে। আমার জন্ম 2001 সালে, কিন্তু আমার বাবা মা আমার বিয়ে তাড়াতাড়ি দেওয়ার জন্য ওইটারে বানাইছে 1998। অথচ আমার বাবা মার নিজেদেরই বিয়ে হয়েছে 2000 সালে। আমার বিয়ের সামনে আর পেছনে অনেক কাহিনী। আসেন পাত্রী দেখা থেকে শুরু করি। তো আমার জামাই রাফসান আমাকে দেখতে আসার আগে আমার ব্যাপারে শুনছে আমি অনেক আধুনিক একটা মেয়ে, আমি চাকরি করি, আমি ইংরেজিতে অনেক সুন্দর করে কথা বলি। তো আমাকে দেখতে আসার পরে ও কতক্ষণ একটা না ইংরেজিতে গড়গড় করে কথা বলছে। তারপর আমাকে জিজ্ঞেস করতেছে কি ইংলিশ চলবে তো? তখন আমি ওকে উত্তর দিলাম, পেঁয়াজ আর চানাচুর থাকলে বাংলাও চলবে। কথাবার্তার ফাঁকে রাফসানের মা আমাকে বলছে, মা তোমার হাতের লেখাটা একটু দেখতে চাই। সঙ্গে সঙ্গে আমার মা বলছে, এখন কি আর কাগজে নাম ঠিকানা লেখার চল আছে নাকি? মা ওদেরকে একটা SMS করে দেখিয়ে দাও। এঙ্গেজমেন্টে এই আঙ্গুলে রিং পরানো হয়, কারণ বলা হয় যে এই আঙ্গুলের সাথে নাকি হার্টের ডিরেক্ট সংযোগ থাকে।
তাহলে ওই দিন রাফসানের বাবা আমাকে আংটিটা পরাইলো কেন? বিয়ের অনুষ্ঠানের আগের কয়েকদিন যতদিন সময় ছিল আমি আর রাফসান ফোন কলে কথা বলতাম। তুমি নাকি পাশের বাসার শামীমকে আই লাভ ইউ বলছো। আরে প্রিপারেশন নিচ্ছিলাম যাতে বিয়ের পরে তোমাকে বলতে সমস্যা না হয়। তখন ও বলতেছে, আচ্ছা শোনো, ওই একই রিজনে আমিও সাদিয়ার সাথে রুম রেটে গেছিলাম। আচ্ছা আমার না বিয়ে হয়ে যাচ্ছে, তুমি একটা কিছু করো। একটা কিছু করবো মানে? বিয়েটা তো আমার সাথেই হচ্ছে। ওহ সরি সরি, এর আগেও সবাইকে আমি একই কথা বলছিলাম তো। আমি ফেসবুকে একটা লাইভ ইভেন্ট দিলাম, এঙ্গেজ টু রাফসান। সঙ্গে সঙ্গে 2 পিস মাংসের টুকরার জন্য যারা বিয়ে কর বলে চিল্লাইতো সবাই কমেন্ট সেকশনে এসে হাজির হয়ে গেল। আমার ফ্রেন্ড কমেন্ট করছে, এই ছেলের সাথে যদি বিয়ে করার ছিল তাহলে কলেজে আমার বয়ফ্রেন্ডকে লাইন মারতি কেন? আমার ফুপু কমেন্টে একটা বিশাল বড় রচনা লিখছে। রচনার বিষয় হচ্ছে বিয়ের পর জামাইয়ের যত সমস্যা। রচনাটা এমন ভাবে লিখছে মনে হচ্ছে ফুপার সাথে আমি ওনার বিয়ে দিছিলাম। বিয়ে বাড়িতে বিয়ে হয় মেনলি 2 জনের, কিন্তু হলুদে কাপল ডান্স করতে গিয়ে সেট আপ হয়ে যায় আরো 5-6 জনের। আমার হলুদে আমি এমন নাচা নাচছি যে বিদায়ের সময় আমার কান্নাকাটি করতে লজ্জা লাগতেছিল। আমার এক্স আমার বিয়ের দিন স্যুট টুট পরে অনেক রেডি হয়ে আসছে। তো আমার কাজিন ওকে দেখে জিজ্ঞেস করতেছে, তুমি না শৈলী আপুর বয়ফ্রেন্ড, আজকে কি তুমি বর? তো বলতেছে, না না, আমি তো সেমিফাইনালে বাদ পড়ছি, ফাইনাল দেখতে আসলাম। আমার এক্স যখন আমাকে অভিনন্দন জানাইতে কাছে আসলো তখন আমি ওকে বললাম, আজকে আমার বিয়ে, তুমি আজকে আমার জন্য কেন আসছো এখানে? তখন বলতেছে, তোমার জন্য কি আমি ব্যবসা বন্ধ করে দিব? তোমার বিয়েতে কেটারিং সার্ভিসের অর্ডার পাইছি। আচ্ছা বিয়ে বাড়িতে কাজীর বলা সবচেয়ে ডেঞ্জারাস সেন্টেন্স কোনটা জানেন? কোনটা? আপা আপনি আবার আসছেন? বিয়ে বাড়ির অর্ধেক সময় যায় আত্মীয়দের রাগ ভাঙাইতে। এক আত্মীয় এসে আমাকে বলতেছে, তুই যে ছেলেরে বিয়ে করবি আমাদের জানাইছস? তোর কাছে তো আমাদের মতামতের কোনো দামই নাই। তোর জন্য যে আফজাল সাহেবের সম্পর্ক দেখছিলাম উনি কত ভালো ছিল, বিসিএস ক্যাডার ছিল, খালি আগের বউরে একটু পিড়াইতো দেখা বিয়েটা করলি। আমাদের দেশে বিয়েতে চিফ গেস্ট থাকে সমাজের প্রতিষ্ঠিত চাচা, ফুফু, মামা, আর বিদেশে চিফ গেস্ট থাকে যাদের বিয়ে ওদের নিজেদেরই ছেলে মেয়ে। আবার বিদেশে বিয়ে বাড়িতে গেলে মানুষ বলে কংগ্রাচুলেশনস, হ্যাপি ম্যারেজ, আর আমাদের দেশে বলে চল টেবিল ফাঁকা আছে এখনই খেয়ে নেই। মিডল ক্লাস ফ্যামিলির বিয়েতে কিছু মানুষ এত বেশি খায়, কিছুটা খায়, কিছুটা আবার টিস্যুতে পেঁচায় ব্যাগে করে নিয়ে যায় যাতে হচ্ছে গিফটের টাকা উসুল হয়। সো এই জাতীয় মানুষজনের জন্যই আমি ভিডিওগ্রাফারকে আগেই বলে দিছিলাম, এই মানুষগুলো খাওয়ার সময় ততক্ষণ ওদের দিকে ক্যামেরা ধরে রাখবা যতক্ষণ না ওরা এম্বারেসড হয়ে প্লেট ছেড়ে উঠে চলে যায়। আবার আমরা বিয়ে বাড়িতে যে গিফটগুলো পাই তার মধ্যে কিছু গিফট এত ইউজলেস, বরকনেরা কিন্তু পরে ওগুলো রিসাইকেল করে দেয়। রিসাইকেল করতে করতে মাঝে মধ্যে এমন হয় যার গিফট ওর কাছে আবার পৌঁছে যায়। নাসির ভাই, আমাকে যে পায় নাই সে আমার জন্য হতাশ, আর যে আমাকে পাইছে সেও বলে আমি হতাশ। থ্যাংক ইউ। আরো সুন্দর লাগবে গো যদি বউ সাজো গো, আরো সুন্দর লাগবে গো। প্রথমে বলি দারুণ লাগছে, দুর্দান্ত লাগছে, একটা জোরে হাততালি ওর জন্য। আজকে একবারে সুন্দরভাবে গুছিয়ে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। প্রথমেই একজন সোলজার টিকে আছে মেয়েদের মধ্যে, শবনম ফারিয়া বলবে শুরুতেই। না, শৈলীর যে বিয়ের টাইম হয়ে গেছে এটা জাস্ট আজকে বোঝা গেল, আর ওয়েল প্রিপেয়ার্ড, সব প্রিপারেশন নিয়ে রেখেছে, ভালো হচ্ছে শৈলী, গুড জব। তুষার খান খুব ভালো ছিল এবং দৃশ্যগুলো চোখের মধ্যে ভাসছিল যে হ্যাঁ বিয়ে বাড়িতে কি অবস্থা হয়, কি হয়। আপনি যখন খেতে বসেন তখন কি মানে ওই একটা জিনিস, আমি যখন খেতে বসি যখন ক্যামেরা আসে আমি একদম জাস্ট হাত এমনি করে নিচে রেখে দিই, একদম খালি প্লেটটা থাকে এখানে, তারপরে তাড়াতাড়ি চলে যায় যে এই লোক তো খায় না।
শৈলী অনেক সুন্দর ছিল পারফরমেন্স আজকে, এবং সত্যি কথা বলতে আজকে সবাই কামব্যাক করছে, সবাই আপ্রাণ চেষ্টা করছে যে তাদের বেস্টটা দেবার জন্য, এবং অনেক সুন্দর ছিল। সবচেয়ে মজা লাগছিল ও যে ঘটনাগুলো বলছিল না, ওই যে খাবারের কথা, যে অনেকে নিয়ে যায়, কিছুটা খায় কিছুটা নিয়ে যায়, পার্সেল করে। আমি এটা নিজেও করি। তবে ওভাবে রুমালে নিয়ে না, আমার বিয়ে বাড়ির খাবার পছন্দ হলে আমি বাবুর্চিকে ডাকি, কিছু একটা দিয়ে দিই হাতে, আমি ভাই খেয়ে পেট ভরেছে মন ভরে নাই, আমার গাড়ি নাম্বার এত, বাস এটুকু বললে বুঝে যায়, বাকিটা গাড়িতে পৌঁছে খাবার খালি খাওয়া দাওয়ার বিষয়ে কমেন্টস করতেছে। হ্যাঁ, একটা নতুন বউ দেখে যে নিজের বউয়ের কথা মনে পড়ছে, এবং তার যে মনে পড়ছে যে সেই দিন এই ডিসিশন কেন নিলাম, কি আনলাম, আর তারপর থেকে কি শুরু করলো, একটু এটা নিয়ে বলেন। জীবন একটাই, পস্তানোটাও একটা অভিজ্ঞতা আর কি, এখান থেকে সামনে এগিয়ে যেতে হবে, দরকার আছে জীবনে। অনেক সুন্দর ছিল, সুন্দর ছিল। জীবনের সুখটাই তো সব না, বিয়েটাও করতে হবে। ওকে, এবার আমাদের অতিথি বলবে নাসিরউদ্দিন খান। আমার কাছে সবসময় মনে হয় যে একটা সংসারের প্রধান হচ্ছে একজন নারী কিংবা বউ। তো সেই ঘরের প্রধানটা যদি সবসময় হাস্যোজ্জ্বল থাকে, তার মধ্যে যদি হাস্যরস থাকে, তাহলে সেই সংসারটা সুখের হতে বাধ্য। শৈলী, তোমার সংসার সুখের হোক। দারুণ 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 দোয়া করে দিয়ে গেছে, তার মানে তোমার জীবন অবশ্যই সুখের হবে। এ যখন পারফর্ম করছে সবাই জোক শুনছে, মজা করছে, সব কিছু সবাই শুনছে, বাট একজনের মাথায় একটা প্রশ্ন আটকে গেছে। সেই একজন হচ্ছে শৈলীর মা, সামনে বসে আছে, এবং সে ওখান থেকে ভাবছে এই রাফসানটা ক্যাডা। এই টেনশন যার মাথার মধ্যে, তাকে একটু রাখতে চাই, প্লিজ চলে আসেন, আসেন আসেন আসেন। বাবা, মানে বিয়ে বাড়ি তো, মানে মেয়ের বিয়ের দিন মাকে দারুণ লাগছে, দারুণ লাগছে। সত্যি বলেন, আমি যেটা বললাম আপনার মাথায় ওইটা আটকে গেছে কিনা? পারফরমেন্স শেষ হওয়ার পর এ বলবে মা কেমন হয়েছে, বলবো আগে কর রাফসান কে। রাফসানটা কে আপনি জানেন? না, এটা জানি না, আসলে ওর কোনো ছেলেই পছন্দ হয় না, ওর মন মতো হয় না। আচ্ছা, কেমন কেমন আপনি কেমন ছেলে চান বলেন, আমরা একটু দেখি। ভালো চরিত্রের হইতে হবে অবশ্যই, এটা হচ্ছে সবচেয়ে। তাহলে তো আর হলো না। ওকে, হ্যাঁ, কি যোগ্যতা কি হতে হবে? আর আমি অবশ্য, ও যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়ছে, তো আমি চাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ার বা ডাক্তার এরকম আর কি পাত্র। ওকে ওকে, মায়ের স্বপ্ন, মেয়ের কি স্বপ্ন? ইঞ্জিনিয়ার। আচ্ছা ওকে, ক্রাইটেরিয়া বলো, ক্রাইটেরিয়া বলো। ক্রাইটেরিয়া বলবো? বলো বলো বলো, একদমই, হ্যাঁ একদমই, একবার ফটাফট। রেডি, শুনি। আমি হিল পরার পরও আমার থেকে লম্বা থাকতে হবে। ওকে। তারপর হচ্ছে প্রেজেন্টেবল হতে হবে, কথাবার্তা বলতে জানতে হবে, সবার সামনে নিয়ে যেতে হবে, এডুকেটেড হইতে হবে, ওকে, অ্যাম্বিশিয়াস হইতে হবে, যেহেতু আমি অনেক অ্যাম্বিশিয়াস, কাইন্ড, নাইস, সেনসিটিভ হতে হবে, কারণ আমার চোখের কল অলওয়েজ খোলা থাকে। এই সব কিছু লিস্ট মিলিয়ে একজনকেই পাওয়া গেছে, কিন্তু তার দিক থেকে আবার হচ্ছে না। আমিন খান তো অলরেডি আগেই বুকছেন, হাইট টাইট সব মিলিয়ে। না না, আমাদের কাছে একটা খুব ভালো পাত্র আছে, শুধু হাইটটার জন্য মাইর খেয়ে গেল। কে সেটা? আমাদের সাইফুল ভাই, ইঞ্জিনিয়ার না? না না, এটা আমাদের গুরু, এটা জোরে হাততালি। থ্যাংক ইউ। আপনার কেমন লেগেছে আপনার মেয়ের পারফরমেন্স? হ্যাঁ, ভালোই লেগেছে আজকে। 10-এ আপনি কত দিবেন? 10-এ 9.5। 9.5। ওকে, থ্যাংক ইউ, অনেক অনেক শুভকামনা মা মেয়ের জন্য, একটা জোরে হাততালিও। থ্যাংক ইউ। আজকে যে যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধ চলবে একেবারে ফাইনাল পর্যন্ত, এবং ফাইনালে যে হবে বিজয়ী মার্সেল, তাকে দেবে নগদ 5 লক্ষ টাকা। ফার্স্ট রানার আপের জন্য মার্সেল পুরস্কার রেখেছে 3 লক্ষ টাকা। যে হবে সেকেন্ড রানার আপ, মার্সেল তাকে দিচ্ছে 2 লক্ষ টাকা। যে হবে চতুর্থ, তাকে মাথা ঠান্ডা করবার জন্য দিচ্ছে একটি মার্সেল এসি। যে হবে পঞ্চম, তাকে মার্সেল দিচ্ছে একটি মার্সেল ওয়াশিং মেশিন। 6 যে হবে তার জন্য পুরস্কার আমি ঠিক জানি না, ফাইনালে কয়জন থাকবে এটা আমাদের বিচারকরা ঠিক করবেন। আজকে এপিসোড উইনার, তাকে পুরস্কার দেবেন আমাদের বিচারকরা মার্সেলের তরফ থেকে। একটা জোরে হাততালি মার্সেলের জন্য। আমাদের প্রিয় 3 জন অতিথির সঙ্গে রয়েছেন আজকে আমাদের অতিথি নাসিরউদ্দিন খান, তার জন্য জোরে হাততালি। বলে রাখি আজকে ফ্রাইডেতে টেলিকাস্ট, আর ফ্রাইডের অভিনেতা পকাত রয়েছেন আমাদের সঙ্গে। এই দেখো, পকাত শুনে ভাবলো যে এটা কি কি বলছে ও।
আচ্ছা পকাতি বলুক। পলাশ কাদের তরফদার। আর কথা বাড়াবো না, আমাদের সর্বশেষ পারফর্মারকে ডাকবো, তারপরে আমরা ফলাফল দেখবো। আসে যুদ্ধ লড়তে চাঁদপুর শহরাস্তি থেকে, যার কথা আমরা সবাই জানি, তার 14 গোষ্ঠীর কথা জানি। যেমন জানি শবনম ফারিয়া সিঙ্গেল, তেমনি জানি ওর নাম জাহিদুল ইসলাম হৃদয়, বাবার নাম আর মায়ের নাম আসে জাহিদুল ইসলাম হৃদয়। আসসালামু আলাইকুম মেন্টরস, রাবার ব্যান্ড। ইদানিং ঢাকা শহরকে থাইল্যান্ডের মতো লাগে। রাস্তায় কোথাও দাঁড়ালে একটা বাইকার এসে বলে, কি যাবেন নাকি? তবে আমি খেপে যাই না, অ্যাপে যাই, কারণ অ্যাপে ডিসকাউন্ট আছে। আমি অফিসের কাজে তেজগাঁও থেকে বনানী যাব। ম্যাপে চেক করে দেখলাম গাড়ি দিয়ে যাইতে লাগবে 1 ঘন্টা, হাইটা গেটে লাগবে আধা ঘন্টা। তো আমি একটা উঠাও অ্যাপে রিকোয়েস্ট পাঠাইছি, আমাকে 6 জন রিজেক্ট করছে। 6 জন। জীবনে আমাকে এত মেয়ে রিজেক্ট করে নাই। ফারিয়া বই বিশ্বাস করেন, 6 বার যদি আপনাকে প্রপোজ করতাম আপনি রাজি হয়ে যেতেন। উদ্ভট কারণে রিজেক্ট করতেছে। একজন কল ধরে বলতেছে, ভাইয়া এত কাছে যাবে না। তো আমি বললাম, আমার লোক হানিমুনে চলেন। আরেকজন কল করে বলতেছে, ভাইয়া 100 টাকা বাড়ায় দেওয়া লাগবে। আমি বললাম, কি রাইট সাইডে কি থাই মাসাজ দিবেন নাকি আমাকে? ও ক্যান্সেল করে দিছে। আরেকজন তো উদ্ভট আবদার, ভাইয়া আমি মাত্র ঘুম থেকে উঠছি, শরীরটা তো ভালো লাগে না, ফ্রেশ হয়ে আসতেছি, আপনার ওয়েট করেন। 6 জন আমাকে এভাবে ক্যান্সেল করছি। নাম্বার 7 অ্যাকসেপ্ট করছে। আমি তেজগাঁও থেকে বনানী যাব, লোকেশন সেট করে ওকে রিকোয়েস্ট পাঠাইছি। ও আমার কল দিয়ে বলতেছে, ভাইয়া কই যাবেন? আমি কই শাহরাস্তি চাঁদপুর। তো ভাইয়া লেখা আছে তো বনানী। আমি কই তাহলে জিগেলেন কেন? 5 মিনিট ডান আমি আসতেছি। 5 মিনিট পার হয়ে গেছে, ও আসে না। 5 মিনিট পর কল দিলাম, ভাই 5 মিনিট ডান আসতেছি। 5 মিনিট পর আসেন। আমি কল দিলাম, আবার কল দিলাম, ভাই 5 মিনিট ডান আসতেছি। আমি কি মজা না আমার লগে? বারবার বলতেছেন 5 মিনিট 5 মিনিট, আপনি কখন আসবেন? ভাই এক্স্যাক্টলি আরো 5 মিনিট ডান আসতেছি। 20 মিনিট পর লোকটা বাইক নিয়ে আমার অফিসের সামনে এসে থামছে। বিশ্বাস করেন, এত আওয়াজ হয়েছে মনে হয়েছে চাঁদপুর থেকে একটা লঞ্চ এসে থামছে। আমি আপনাদের বাইকটা বিবরণ দিই। বাইকের সামনের 2টা ইন্ডিকেটর লাইট কানের দুলের মতো ঝুলতেছে। পিছনের ইন্ডিকেটর লাইট তো বাদ দেন, সামনের হেডলাইটই নেই। ফিটনেস বাদ দেন, এই গাড়ির বডিই নেই। একটা বাইকের স্ট্যান্ড থাকে, দাঁড় করানোর স্ট্যান্ড। এই বাইকের স্ট্যান্ডও নাই, বাইকের নিচে ওটা ধরে দাঁড়ায় আছে। বাইকের মডেলের নাম কি? হিরো হুন্ডা, 1985 সাল। কিন্তু আমি শিওর এটার সময় আমাদের সাইফুল ভাইও ছিল। আমাদের সাইফুল ভাই আর এই হুন্ডার মধ্যে পার্থক্য হইল, এই হুন্ডার উপরে অনেকেই উঠে, আর সাইফুল ভাইয়ের উপর এই বাইকের নাম হিরো হুন্ডা। এটা যদি হিরো হয় তাহলে আমিন ভাই ভিলেন। আমার চোখের ভাষা মেয়েরা না বুঝলো বাইকাররা বুঝে। ও আমার চোখের ইশারা বাইক উঠে ফেলছে। উঠাইয়া ও আমার একটা হেলমেট দিছে। হেলমেটটা 2 পাটে ওই খুলে পড়ছে। এক পাটে ফোম, আর পাটে প্লাস্টিকের ঢাকনা। আমি ওটা ফিরিয়ে দিছি। আমার কাছে ব্যাগ ছিল, ব্যাগের চেন খুলে ওটা মাথায় দিছি। কয় ভাই এটা ফিরে দিয়েছেন কেন? আমি কি আপনি যে হেলমেট দিয়েছেন ওইটা থেকে আমার ব্যাগ শক্ত। ভাই প্লিজ এটা পড়েন, পুলিশ মামলা দিবে। প্লিজ এটা পড়েন, পুলিশ মামলা দিবে। আমি ঠিক আছে দেন। ও আমার মাথায় প্রথমে ফোম রাখছে, তারপর প্লাস্টিকের ঢাকনা রাখছে, তারপর আমার গলায় গিট্টু দিছে। ও বসলো, আমি আরাম করে বসলাম। বাইকটা স্টার্ট দিবে, এমন সময় বলতেছে, ভাই একটু সমস্যা হয়েছে। কি সমস্যা? ভাইয়া আপনাকে একটু নামতে হবে। ও আমার নামাইয়া তারা জোড়া লাগে গাড়ি স্টার্ট দিছে। গাড়ি স্টার্ট দিছে ভাই, পুরো তেজগাঁও এলাকা কেঁপে উঠছে, মনে হচ্ছে হেলিকপ্টার স্টার্ট দিছে। আশেপাশের মানুষ উপরে তাকাইছে হেলিকপ্টার দেখার জন্য। সাউন্ড হচ্ছে হেলিকপ্টারের মতো, ধোঁয়া ছাড়ছে ইটভাটার মতো। এত ধোঁয়া ছাড়ছে তেজগাঁও এলাকায় 2 মাস কোনো ডেঙ্গু হয় নাই। সিটি কর্পোরেশন 2 মাস ছুটি ঘোষণা করছে। বাইক চলতেছে, আমিও চললাম। একটা মোড় আসলে কি লোকটা ডানে বামে তাকাচ্ছে, সামনে তাকাচ্ছে, কোন দিকে যাবে বুঝতে পারতেছে না। আমি কি ভাই আপনি এদিক ওদিক তাকাচ্ছেন, আপনি কি ঢাকা শহরে নতুন? না ভাই 3 দিন হয়ে গেছে। কিন্তু ভাই আমার অনেক তাড়া আছে, 8 দিন যাইতে হবে। আপনি এমন রোড দিয়ে চালান যেখানে কোনো জ্যাম নাই। এটা বলার পর ও ফুটপাথ দিয়ে উঠাই দিছে।
আমি বললাম ফুটপাথ থেকে নামার রাস্তা দিয়ে চালান। ও চালাচ্ছে আস্তে আস্তে, স্পিড বাড়তেছে না। ভাবলাম হয়তো একটু পরে বাড়বে। 10 মিনিট পার হয়ে গেছে, ওর স্পিড বাড়তেছে না। একটা বাইকের 1 থেকে 5 গিয়ার পর্যন্ত থাকে, ও 1.5 গিয়ারে চালাইতেছে। ও স্পিড বাড়তেছে না। একটা মানুষ আমাদেরকে হেঁটে হেঁটে ওভারটেক করে ফেলছে। সারা রাস্তা সে একটা গাড়ি ওভারটেক করছে, ওইটা পার্কিং করা ছিল। আমি বললাম ভাই স্পিডটা বাড়ান। ভাই একটু সমস্যা আছে। কি সমস্যা? ভাইয়া ব্রেকে একটু সমস্যা আছে। ব্রেকে একটু সমস্যা থাকে কেমনে? কেউ মরলে কি একটু মরে? যে একটু মারা গেলাম। তো ব্রেক চেঞ্জ করেন আপনি। কবে টাকার একটু সমস্যা আছে, আমার বাচ্চা 5 জন। বাচ্চা 5 জন। আমি বললাম ভাই বাইক বাদ দেন, আগে আপনার ইঞ্জিনে ব্রেক মারেন। ভাই আমি শব্দ দূষণের বিপক্ষে। দূষণ বাদ দেন, শব্দই হয় না। সামনে একটা রিক্সা, ও হর্ন দিয়ে ওটা সরাতে পারতেছে না। সামনে একটা রিক্সা, ও হর্ন দিছে, সামনে রিক্সা তো বাদ দেন, আমি ওর সিটে বসা, আমি শুনি নেই, আমি ওর সিটে বসা। অবশেষে সে অনেক কষ্ট করে হর্ন দিয়ে রিক্সাটা সরাইছে। কিভাবে হর্ন দিছে জানেন? এ রিক্সা সাইড দাও। তো আমরা এক পর্যায়ে গুলশানে এক সিগন্যাল আইসা থামছি। ও বাইক ব্রেক করছে, ওর গাড়ি বন্ধ হয়ে গেছে। সিগন্যালটা ছাড়লো, সব গাড়ি যাচ্ছে, ও যাচ্ছে না। আমি বললাম ভাই যান। ও আমার দিকে তাকাই বলতেছে ভাইয়া আপনাকে একটু নামতে হবে। ও আবার তাড়াতাড়ি জোড়া লাগাই ওর হেলিকপ্টার স্টার্ট করছে। সিগন্যালটা পারাইলাম, ও টান দিল আস্তে আস্তে আগের মতো। হঠাৎ করে আমার মাথার উপরে প্লাস্টিকের ঢাকনা উড়ে চলে গেছে। কি ভাবছেন স্পিড বাড়াইছে? না, পাশ দিয়ে একটা অটো রিক্সা গেছিল। অটো রিক্সা সামনে গেছে, আমাদের ধরছে পুলিশ। ও আমার মাথায় ফোম দেখে আসছে ব্যান্ডেজ, মাথায় হাত দিয়ে দেখে ফোম। কই মেয়ে হেলমেট কই? আমি কি স্যার হেলমেটটা একটু পড়ে গেছে। ও মাজালান আমার লগে হেলমেট একটু পড়ছে মানে কি? কেউ মরলে কি একটু মরে? যে একটু মারা গেলাম। আমি গেলাম স্যার বাইক ওনার, বাইক হাতে ধরছে, কয়েক ডকুমেন্টস দেখো তোমার। বাইকার আমার দিকে তাকায় বলে ভাইয়া আপনাকে একটু নামতে হবে। পাগল আপনি? গাড়ি থামানো, আপনাকে ডকুমেন্টস দেখান। ভাইয়া আপনাকে একটু নামতে হবে, ডকুমেন্টস আপনার সিটের নিচে। ও জোরে মানে দিয়ে বাইকটা ছাড়াইছে, তারপর আমার বনাই নামাই দিছে। নামাই দেওয়ার পর বলতেছে ভাইয়া আমাকে 5 স্টার রিভিউ দিন। আপনারা বলেন ওকে 5 স্টার ডিজার্ভ করে? 5 স্টার ডিজার্ভ করে? এখানে আমি পড়ে গেছি মানবতা বনাম বাস্তবতায়। তা আমি ওকে 500 টাকা বাড়াই দিছি আর 2 স্টার দিছি। ও কি করছে আমি জানতাম না, ভুলে গেছি যে উঠাও অ্যাপে শুধু ইউজার বাইকের কেনা, বাইকার ইউজারকে রিভিউ দিতে পারে। আমি ওর দিছি 2 স্টার, ও আমার দিছে 1 স্টার। রিভিউতে লেখা দিছে ইমপ্রুভ ইওর বিহেভিয়ার। আমি রিপ্লাই করছি ভাই আপনার তো সাহস অনেক বড়। ভাই আমার বাড়ি শাহরাস্তি চাঁদপুর। বোঝা গেছে সাহস কেন বুকের মধ্যে এত বেশি, কারণ এর ভিতরে মাল আছে ভাই। যার ভিতরে কন্টেন্ট থাকে তার বুকের সাহস অনেক বেশি হবে। কতগুলো পাঁচ আমি প্রথমে গুনতে শুরু করলাম, আর তারপর বুঝলাম যে না, জাহিদুল ইসলাম হৃদয়ের 5 গুণে কোনো লাভ নেই। অসাধারণ। ওকে, হিসাব নিকাশ আবার নতুন করে হচ্ছে। হৃদয় সত্যি আমার তো হাসতে হাসতে না কাশি উঠে গেছিলাম। আমি পানি খাওয়ার ব্রেক পাচ্ছিলাম না। আমি একবার ভাবছিলাম মাঝখানে পারফরমেন্স হোল্ড করি, একটু পানিটা খাই। এত সুন্দর পারফরমেন্স ছিল এবং টোটাল টাইমটাই খুব এনজয় করেছি, খুব এনজয়েবল। এবং একজন পারফেক্ট স্ট্যান্ড আপ কমেডিয়ানের যে ধরনের গুণ থাকা দরকার একজন ম্যাসের কাছে যাওয়ার জন্য, সব লেভেলের মানুষের কাছে যাওয়ার জন্য যে ধরনের অ্যাবিলিটি থাকা দরকার, টোটাল কম্প্যাক্টের মধ্যে আছে। টোটালটাই খুব বেশি একদম আপার ক্লাস না, খুব বেশি লোয়ার ক্লাস না, এটাই আমাদের দরকার। জি, সুপার। শবনম ফারিয়া। নাসির ভাই কি বলেছিলাম? খুব ভালো ছিল হৃদয়। বাহ। আমি
আমাদের এপিসোড শুরু হয়েছে অসম্ভব ভালোভাবে, শেষটাও হলো অসম্ভব ভালোভাবে, খুব ভালো ছিল। ওকে, আজকে আমাদের গেস্ট নাসিরউদ্দিন খান বলবেন এবার। এই পারফরমেন্সটা শুরুর আগে আমাকে ফারিয়া বলছিল আর কি পরবর্তী পারফরমেন্স সম্পর্কে, তো আমি দেখলাম ফারিয়া ঠিক কথাই বলেছিল, আর ওর এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ এবং পজের ব্যবহার খুবই চমৎকার। দুর্দান্ত পারফর্মার। ওকে, এই এপিসোডের সর্বশেষ পারফরমেন্স দিয়ে ফেলেছে, এবার ফলাফল দেখা বাকি। বাকি সবাইকে মঞ্চে আসতে বলবো, প্লিজ চলে। টপ 10-এর 5 জন আজকে ছিল, বাকি 5 জন আগামী পর্বে থাকবে। এই 5 জনের ফলাফল এখন প্রকাশ করবে আমাদের বিচারকরা। তার মানে আজকেও একটু হিসাব নিকাশ কঠিন। মোটামুটি সবাই এগ্রি হয়েছি যে আমাদের আজকে যিনি এসছেন উনিও এগ্রি হয়েছেন। আজকের এপিসোড উইনার্স হচ্ছে কে 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 গেস 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 কে? আবারও 3 জন, আবিদ, হাসান, প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। টপ 10-এ 10 জন লড়বে, 5 জন আজকে লড়েছে, বাকি 5 জন নিয়ে হাজির হব আগামী পর্বে। প্রতি বৃহস্পতি এবং শুক্রবার রাত্রি 9:30 আমরা হাজির হই। আজকে তো যাব, কিন্তু যাওয়ার আগে আমাদের বসকে আমরা পেয়েছি। আমরা বসকে সাথে নিয়ে আমরা যা শুরু করেছিলাম সেটা দিয়ে আজকে শেষ করতে চাই। একজন জবরদস্ত অভিনেতা, আমাদের এই ইন্ডাস্ট্রিতে একটা নতুন সংযোজন, আমাদের নাসিরউদ্দিন খান। প্লিজ মাইক্রোফোনটা নিয়ে আপনি ঠিক মাঝখানে চলে আসুন। ওকে, এরকম একটা কমেডি শোয়ে আপনার পারফরমেন্স আমরা দেখেছি স্ক্রিনে, বড় পর্দায়। সেখানে আপনার ডায়লগে আমরা মজা পেয়েছি, যেমন ঠিক তেমনি ভয়ও পেয়েছি। অসাধারণ অভিনেতা। আপনার কেমন লেগেছে একটু শেয়ার করবেন। আমার খুবই ভালো লেগেছে। আমার সাথে যখন এই প্রোগ্রামে আসার জন্য যখন আমার সাথে যোগাযোগ করা হচ্ছিল আমার ছোট ভাই মাসুদ, তখন আমি বললাম যে মাসুদ, আমি যদি না হাসি তাহলে কিন্তু খবর আছে, যদি হাসি না আসে। কিন্তু মাসুদের ভয়ের কিছু নাই, যথেষ্ট হেসেছি, উপভোগ করেছি। আর আমি এমনিতে হাসতে চাই। আমরা আমাদের দেশের মানুষ অনেক দুঃখ কষ্টে জীবনযাপন করি, অনেক ধরনের সমস্যা আমাদের দেশে আছে, আমরা একটু কম হাসি, একটু গম্ভীর থাকি। তো আমাদের উচিত আসলে হাসা আর কি, বেশি বেশি করে। তো এনটিভি এ ধরনের একটা আয়োজন করে হাসার জন্য মানুষের একটা উপলক্ষ করে দেওয়ার জন্য এনটিভিকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আমি খুবই উপভোগ করেছি। আপনারা সবসময় ভালো থাকবেন, দর্শকরা সবসময় ভালো থাকবেন, হাসবেন। তৈ 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 করতে করতে আমরা বিদায় নেব। তৈ 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 আমার বয়ম ফাঁকি হই, তৈ 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 আমার বয়ম ফাঁকি হই, তৈ 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 আমার বয়ম ফাঁকি হই, তৈ 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 আমার বয়ম ফাঁকি হই। বড় গরি দরি তাইতোনো আই দইচার গাংসিল, মাই তো সাইলে লাগাই তাইতোনো বুলেট গুলি ঢিল। কেউ রে নফুতি না ডরাই, মজা আর মজা আইনার মধ্যে সাইলে দেই দে হাজার উপর রাজা। তৈ 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 আমার বয়ম বাকি হই, তৈ 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 আমার বয়ম বাকি হই, তৈ 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 আমার বয়ম বাকি হই, তৈ 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 আমার বয়ম বাকি হই। ইতিয়ানো উতিয়ানো আর নাই কোনো আফন, মাইসেলফ এলেন শফন, মাইসেলফ এলেন শফন।